ভারতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষকে স্কিলড করতে, একটা স্কিলড লেবার তৈরি করতে যতটা এক্সপেন্স, ভারতের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি। তো কিভাবে সেই জায়গায় ভারত এগিয়ে যাচ্ছে ব্রিটেনের অর্থনীতিকে পিছনে ফেলে, আমি এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করছি। কারণ রোবো চালাতে একটা মানুষ দরকার, ব্রিটেনে আমি একটা লোক পেয়ে যাচ্ছি, কিন্তু ভারতে আমাকে মানুষকে, ম্যান পাওয়ারকে রিপ্লেস করতে হবে। অল্টারনেটিভ কাজের সুযোগটা ভারতে কিন্তু ততটা নেই যতটা ব্রিটেনে রয়েছে। তাহলে ভারত এগোচ্ছে কিভাবে? আজকে কিন্তু মানে এই রিপ্লেসমেন্টের কথাটাতে আগে আসি। আজকের থেকে যখন বছর বছর আগে কম্পিউটার ফার্স্ট এসেছিল, তখনও লোকেরা এই সেম ভয়টাই পেয়েছিল। অ্যাজ এ যে কোনো অটোমেশনে লোকেরা এই ভয়টা পায় যে একটা মেশিন এসে মানুষের কাজটাকে রিপ্লেস করে দেবে। কিন্তু যেটা আজ হাইলাইট করলো যে করেছিল, কিন্তু কম্পিউটার কিন্তু রিপ্লেস করেছিল মানুষকে। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে অনেক কাজ তৈরি হয়েছিল যেগুলো ওই কম্পিউটারটাকে চালানোর জন্য বা এনেবল করার জন্য, যেই কাজটা কিন্তু আগে মার্কেটে ছিল না। তো যে কোনো অটোমেশনের সাথে যেরকম কিছু কাজ চলে যায়, সেরকম কিছু কাজ আসেও নতুন করে। আর এই পুরো স্কিলিং এর ওপর ফোকাসটা কিন্তু ওইটা মাথায় রেখে ভারতকে করতে হবে, যেখানে পলিসির ব্যাপারটা আসে, যাতে এই স্কিলিং এর ট্রেন্ডটা অ্যাকচুয়ালি শিফট করতে পারে। যে আমরা ট্রেডিশনাল যে জিনিসগুলোতে ফোকাস করছিলাম স্কিলিং এর ক্ষেত্রে, সেটার থেকে আমরা নতুন যা যা জব অপরচুনিটি মার্কেটে আসতে পারে, আর সেটা শুধু ভারতের মধ্যে না, পুরো বিশ্বে যেই নতুন অপরচুনিটি অ্যারাইজ করতে পারে, যাতে ভারতীয় জনসংখ্যা সেই অপরচুনিটিটা আজকে দেশের মধ্যে থেকে হোক কি দেশের বাইরে গিয়ে হোক, সেই অপরচুনিটিটা নিতে পারে ফোকাস করে। এবার ব্রিটেনের জনসংখ্যার ক্ষেত্রে যদি শুধু আসি, ব্রিটেনের জনসংখ্যা নট অনলি আজকে ব্রিটেনের জনসংখ্যা ভারতের অর্ধেকের কম, এরকম অনেক ব্রিটেনের মতো অ্যাডভান্স কান্ট্রি আছে, আজকে জাপান বলো, সাউথ কোরিয়া বলো, যাদের জনসংখ্যা কিন্তু নট অনলি কম, তাদের আস্তে আস্তে এজিং হচ্ছে, যেখানে বেশিরভাগ লোকেরা ওয়ার্কফোর্সের থেকে বাইরে চলে আসছে। আর সেখানে একটা হিউজ ডিমান্ড হচ্ছে, যেটা গ্লোবালি কিন্তু ভারত যদি নিজের ওয়ার্কফোর্সটাকে সেরকম ভাবে রেডি করতে পারে, ভারত কিন্তু সেটার অ্যাডভান্টেজ নিতে পারে। বেশ, আমার শেষ প্রশ্ন দুজনের কাছে। আমি প্রথমে আর্যবাবুর কাছে জানতে চাইবো যে ভারত কি চীনের এই যে অর্থনীতি, সেটাকে টপকে যেতে পারবে, টেক ওভার করতে পারবে? যদি হয় তাহলে সেটা হতে কতটা সময় লাগবে? টাইম লাইনটা কি? টাইম লাইন দেখুন, আমি আপনাকে যে সিম্পল ক্যালকুলেশন গুলো বলছি, যে এখন ইন্ডিয়ার প্রজেক্টেড গ্রোথ রেট হচ্ছে অ্যারাউন্ড 7%, সেখানে চায়নার হচ্ছে 4.5 থেকে 5। 5.2 একটা রিপোর্টে দেখা যাচ্ছিল। 5.2টা কারেন্ট, এবার প্রজেক্টেড আগের মানে পরের বছরের জন্য, এটা আইএমএফ এর প্রজেকশন কারেন্ট। আচ্ছা, তো ওই গ্রোথ রেটে যদি আপনি জাস্ট 10 বছরের দেখেন, তো তাহলে চায়না 10 বছরে টোটাল গ্রো করবে অ্যারাউন্ড 60%, সেখানে ইন্ডিয়া গ্রো করবে 97%। এবার যদি আপনি স্টার্টিং পয়েন্ট গুলো কম্প্যারিজন করেন, তাহলে ইন্ডিয়ার পার ক্যাপিটা জিডিপি হচ্ছে $2700 মতন, সেখানে চায়নার হচ্ছে $13,000 মতন, প্রায় 5 গুণ। তো এইটা এবার একটা ভালো বেঞ্চমার্ক হচ্ছে 2047, যেখানে আমি যেটা কাজটা বললাম কৃষ্ণমূর্তি সুব্রমণিয়ামের, যে উনি বলছেন ওই সময়তে আমরা পৌঁছতে পারি প্রায় $55 ট্রিলিয়ন এর কাছে। আর চায়নার যে সমস্যাটা চায়না ফেস করছে হচ্ছে যে চায়নার এতদিন একটা ইনভেস্টমেন্ট লেড গ্রোথ মডেল ছিল, which was financed by domestic savings, মানে দেশের লোকের সেভিংসটাকেই চ্যানেলাইজ করে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে স্টেট কন্ট্রোলড গ্রোথ হতো। এবার সেটাই কি হয়েছে, ক্যাপিটাল অ্যাকিউমুলেশন এমন জায়গায় পৌঁছে গেছে যে ক্যাপিটালের সেই প্রোডাক্টিভিটিটা এখন খুব কম তাদের কাছে। তো চায়না এখন চেষ্টা করছে তাদের নিজের লোকেদের কনজিউমার স্পেন্ডিংটা বাড়ানোর, সেটা পলিসি দিয়ে ফোর্স করতে হচ্ছে চায়নাকে। সেখানে ইন্ডিয়ার হচ্ছে একটা অর্গানিক কনজিউমার ড্রিভেন ইকোনমি, যেখানে আপনি যদি একটা গাড়ির কথা ভাবেন, যে ফুয়েলটা যাই যাক, ইঞ্জিনটা সেই কনজামশনের থ্রু দিয়ে পুরো ইকোনমির ইঞ্জিনটা চলছে। তো ইন্ডিয়ার সেই ইঞ্জিনটা খুব স্মুথলি ফ্লো করে। তো এবার ইন্ডিয়া ইনভেস্টমেন্ট লেড গ্রোথেও যাক বা কনজামশন লেড গ্রোথে যাক, আমাদের পপুলেশনের সাইজের জন্য ইন্ডিয়া এখন ফোরসিয়েবল ফিউচার 2047
আমি দেবস্মিতার কাছে খুব সংক্ষেপে এই উত্তরটাই নিতে চাইবো, শুধু একটা পয়েন্ট অ্যাড করবো, সেটা হচ্ছে 2047 পর্যন্ত কিন্তু ভারতের জনসংখ্যাটা ঊর্ধ্বমুখী হবে। 2047-এ হ্যাঁ ভারতের জনসংখ্যা ঊর্ধ্বমুখী হবে, কিন্তু এই পুরো মাঝখানের বছরগুলোতে ভারতের কাছে আজকে দাঁড়িয়ে যে অ্যাডভান্টেজটা আছে, যে চায়না কিন্তু যখন গ্রো করা শুরু করেছে ওরা একটা খুব স্পেসিফিক এক্সপোর্ট লেড ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে গ্রো করেছে। সেখানে ভারতের কাছে আজকে অপরচুনিটিটা আছে যে সেই আজকের যে স্টেজটা আছে সেখানে ভারত কিন্তু দাঁড়িয়ে একটা মোর ডাইভার্সিফাইড ইকোনমি, যে সার্ভিসেসেও আছে, যে স্মল ম্যানুফ্যাকচারিং এও আছে, যে স্টার্টআপসেও আছে। তো সেই বিভিন্ন সেক্টর গুলোতে ক্যাপিটালাইজ করা। আর সেকেন্ডলি চায়নাতে আজকে মানে চায়নাকে সারপাস করার জন্য যেটা আরেকটা জিনিস দরকার, আর চায়না যখন গ্রো করা শুরু করেছিল তখন যেটা ছিল না, ইজ যে এনভায়রনমেন্টাল যে কনসার্নস গুলো, ওগুলো কিন্তু আজকে অনেক অ্যাকসেপ্টেড আর রেডি আমাদের পুরো বিশ্বের সব কান্ট্রি টু অ্যাড্রেস দোজ। ইন্ডিয়ার কাছে সেই অপরচুনিটিটা জনসংখ্যা বাড়া সত্ত্বেও একটা মোর লং টার্ম ভিশনে মোর সাস্টেনেবল ভাবে সেই গ্রোথটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারবে, কারণ অনেকগুলো প্রবলেম অর্থনীতি এই মুহূর্তে এগোচ্ছে তার আসার কথা না। কিন্তু সেটার জন্য ভারতকে এই নিজের যে এতটা বড় পপুলেশন, আর ভারত ইউকের তুলনায় তো অনেকটাই বেশি, আজকে দাঁড়িয়ে চীনের থেকেও বেশি বড় পপুলেশন। তো এই যে মানুষের এই যে জনসংখ্যার যে জোরটা, সেইটা যদি ভারত অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতে পারে ঠিক মতো, তাহলে ভারত এই নাম্বারটাকেও সারপাস করতে পারে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি আর্যবাবুর কাছে আরেকবার যাব, মূল্যবৃদ্ধি এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে রয়েছে ভারতীয় বাজারে, এবং এই মুহূর্তে কিন্তু মূল্যবৃদ্ধি যথেষ্ট, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এই জায়গায় দাঁড়িয়ে। তাহলে এটাকে কিভাবে অ্যানালাইজ করবেন এই গ্রোথের সঙ্গে? দেখুন, যখনই গ্রোথ হচ্ছে, গ্রোথ মানে কি আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ছে। এবার আমরা একদম যদি বেসিক মডেলিং এ যাই, তখনই দেখা যাচ্ছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়লেই যে ডিমান্ডের চাপ সৃষ্টি হচ্ছে, যেটা আমাদের এখানে একটা এসেনশিয়াল মেকানিজম। কারণ কি ইন্ডিয়ার যে গ্রোথটা হয়েছে পোস্ট রিফর্ম পিরিয়ড থেকেই, দ্যাট হ্যাজ বিন কনজাম্পশন ড্রিভেন গ্রোথ। যে লোকেরা খরচা করছে, সেই মেকানিজমটা আমাদের গ্রোথটা মানে মেটেরিয়ালাইজ হচ্ছে।